আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ, পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। হঠাৎ শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে উজানের ঢল, 115 কিলোমিটার চরে ডাকা 48 ঘন্টার অবস্থান কর্মসূচি ব্যাহতের শঙ্কা। হঠাৎ করে কালকে পানি, এর আগে কোনো পানি ছিল না। যে পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। সিএনজি চালকদের বিক্ষোভের মুখে মিটারে না গেলে জরিমানা মামলার বিধান বাতিল, যানবাহনে বাধা না দেওয়ার আহ্বান ডিএমপির। এবং সাতপন্থীদের আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি নাজমুস সাকিব। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনে তুলে দেওয়ার ঘোষণা দেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে এ নির্দেশ দেন তিনি। হাসিব বিল্লার প্রতিবেদন। গণ অভ্যুত্থানের 6 মাস পর রোববার এক ছাদের নিচে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধিদের 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। টিমের ক্যাপ্টেন হিসাবে নিজেকে তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সরকার গঠনের 6 মাসে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এখন থেকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষার নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই, অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। পাসপোর্ট পাওয়াকে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করে এর জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে স্পষ্ট করে দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে গেছে এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
এবারের জেলা প্রশাসক সম্মেলনে 30টি কার্য অধিবেশন হবে। ইতোমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট 354টি প্রস্তাব জমা দিয়েছেন। মানুষ বলে যে হ্যাঁ, ওই সবচেয়ে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছেন। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসের শেষে প্রকাশ করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সুপারিশ নিয়ে সব সাংবাদিক ইউনিয়নের সাথে কথা বলে সংস্কার করা হবে। সকালে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে যত ধরনের বয়ান জন্ম দিয়েছে সবকিছু নথিভুক্ত করা হবে। জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো আর শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। তিস্তার পানি অভিন্ন বন্টন ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার কর্মসূচিতে নামতে যাচ্ছে তিস্তাপাড়ের বাসিন্দারা। তিস্তা নদীরক্ষা আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে, যা বাস্তবায়নের প্রস্তুতি চলছে নদীর বিভিন্ন স্তরে। তবে শুষ্ক মৌসুমেও নদীতে হঠাৎ পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। তাঁবু টাঙানো মঞ্চ নির্মাণ সহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছিল জোরে সোরে। এমন সময় হঠাৎই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ। রোববার সকাল থেকে পানি কমতে শুরু করলে আবারও কাজ শুরু হয়। তবে শুকনো মৌসুমে এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু 3 ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে তারা। সাধারণত 3000 কিউসেক পানি থাকে শুষ্ক মৌসুমে। গত কয়েকদিনে তা নেমেছিল 1800-তে। পানি ছাড়ার ফলে পানির পরিমাণ হয়েছে 3600 কিউসেক। 7 দিন ধরে এভারেজ পানি ছিল আপনার 3000 কিউসেক। হঠাৎ করে পানি কিছুদিন আগে পানি কমে গেছিল 1800 কিউসেক। আবার পানি বেড়ে 3600 কিউসেক হয়েছে। পানি তো সবসময় সমান আসে না, একটু ফ্লাকচুয়েট করে। 100, 200, 300, 400 কিউসেক পানি ফ্লাকচুয়েট করে, সেটা স্বাভাবিক। যে কোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। হঠাৎ শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে উজানের ঢল কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারতে পানি ছেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তিস্তা ব্যারেজ থেকে নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, শুষ্ক মৌসুমে ঠিক এই সময় আগে কখনো এত পানি বাড়তে দেখেছেন কিনা জানতে চাই, এবং দুদিনের যে অবস্থান কর্মসূচি সেটি ঘিরে সেখানকার প্রস্তুতি জানতে চাই। বর্ণা, অবশ্যই এই মৌসুমে নদীতে পানি বৃদ্ধির যে ঘটনা সেটি একটু অস্বাভাবিক বটে। কারণ স্থানীয়রা বলছেন যে এই সময় এতটাই শুকনো থাকে নদী যে হেঁটে নদী পার হয়ে যাওয়া যায় বেশ খানিকটা অংশ। তো সেই জায়গা থেকে এখন মোটামুটি পানি আছে। আমরা সকালে যেটি দেখেছি যে পানি যদিও কমে গেছে, তারপরও এখনও আগের মতো অর্থাৎ হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। আর স্থানীয়রা যেটি বলছেন যে আগামী যে 48 ঘন্টার যে কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলনের, সেই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর জন্যই ভারত ইচ্ছা করে এই পানিটি ছেড়ে দিয়েছে, এরকমটি তারা দাবি করছে। যারা এখানে জেলে আছেন, কৃষক আছেন চরের, বা স্থানীয় যেসব যারা জনগণ আছেন। আর আগামীকাল থেকে যে 48 ঘন্টার কর্মসূচি শুরু হচ্ছে সেটির প্রস্তুতি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই চরের মাঝখানে তাঁবু টাঙানো হয়েছে এবং মঞ্চ তৈরির কাজ চলছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই কাজ বেশ জোরে সোরে চলছে, যদিও গতকাল থেকেই শুরু হয়েছিল। এবং পানি বৃদ্ধির খবরে আতঙ্কে এই
কাজটা কালকে স্থগিত করে দেওয়া হয় এবং আজকে সকাল থেকে আবার শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড অবশ্য দ্বিমত পোষণ করছে। তারা বলছে যে এই পানি বৃদ্ধির বিষয়টি খুবই স্বাভাবিক ঘটনা। যখন ভারতের চাহিদা কমে যায়, সেই চাহিদা কমার ভিত্তিতে তারা অতিরিক্ত পানিটি ছেড়ে দেয় তাদের বাঁধ থেকে, যার ফলে তিস্তা নদীতে পানি বেড়ে যায়। এবং তাদের ভাষ্য মতে যে এই সময়ে সাধারণত 3000 কিউসেক পানি থাকে এবং যেটি গত কয়েকদিনে নেমে গিয়েছিল 1800-তে, এবং পানি বৃদ্ধির ফলে 3600 কিউসেক পানি আজকে সকালে মাপা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা। কিন্তু তারপরও স্থানীয় লোকজনের যে দাবি, যে দীর্ঘদিন ধরে তিস্তা যে মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য যে আন্দোলন তারা করে আসছে, সেই আন্দোলনের একটা অংশ হিসেবে এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করার জন্যই ভারত এই কাজটি করেছে। তারা আমাদেরকে সকাল থেকেই জানাচ্ছিলেন এই তিস্তাপাড়ের মানুষজন এবং এই আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছে তারা। তারপরও যতই বাধা আসুক না কেন, এই 48 ঘন্টার কর্মসূচি তারা যে কোনো মূল্যে সফল করবেন এবং যে তিস্তা মেগা প্রকল্প সেটা দ্রুত বাস্তবায়নের দাবি তারা বারবার জানাচ্ছেন। তো বন্যা, এই ছিল আমার কাছে তিস্তায় পানি বৃদ্ধি নিয়ে সবশেষ অবস্থা। তিস্তা ব্যারেজ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। বর্ণা, আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগ আসলে বরাবরই দাবি করে যে ভারতের মিত্র তারা। তবে আওয়ামী লীগের এই 3 বছরের মানে 3বারের যে শাসনামল, সেখানে কিন্তু প্রায় 600 জনের প্রাণহানি হয়েছে সীমান্তে। এবং শুধুমাত্র রংপুর বিভাগ দিয়ে যদি বলি, সেখানেই প্রায় একটি বিভাগে 10 জন প্রাণহানি হয়েছে। এই পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন ভারত বাংলাদেশ সীমান্তের যে সম্মেলন, সেটি ঘিরে বিচারের আশায় ফের বুক বাঁধছেন ফেলানীর পরিবার। মোকাররম হোসাইনের একটি প্রতিবেদন রয়েছে এবং সেখানে ছবি তুলেছেন মহসিন আলী, আমরা দেখে আসব। বিএসএফের ছোড়া বুলেটে বিদ্ধ কিশোরের বুক, মৃত্যু হলেও যেন মুক্তি মেলেনি। প্রাণহানির পরও কাঁটাতারের ঘণ্টা 5 উল্টো হয়ে ঝুলে থাকতে হয়েছে নিথর ফেলানীকে। 2011 সালের জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ হারিয়ে কেবল ফেলানি নয়, ঝুলেছিল পতিত আওয়ামী লীগের ভারতের প্রতি নতজানু নীতির প্রতিচ্ছবি। নির্মম এই মৃত্যুতে কুড়িগ্রামের ফেলানি দেশের বিবেকবান আপামর জনতার হৃদয়ে জ্বালিয়েছিল বন্যী শিখা। যে আমার বড় বোনকে মারছে তার যেন অনেক বড় শাস্তি হয়। ওই সরকার আমলে তো বিচার হইল না, এখন এই সরকারের কাছে তো দাবি আমাদের আমার ফেলানির বিচারটা যদি হয়, হইলেই মনে করেন যে আর ওইদিকে বাংলাদেশের লোকেরা মারবেও না। কেবল ফেলানি নয়, গেল 14 বছরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি প্রায় 6 শতাধিক। আওয়ামী লীগের সবশেষ আমলে 5 বছরে নিহত 162 জন। এই পরিসংখ্যানে কেবল 2024 সালে বিএসএফের হাতে সীমান্ত জুড়ে যে প্রাণহানি হয়েছে, সেখানে একক বিভাগ হিসেবে রংপুরের 3 জেলায় প্রাণহানি সর্বোচ্চ। বিভাগের 3 জেলা লালমনিরহাট, ঠাকুরগাঁও আর পঞ্চগড় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছে 10 জন বাংলাদেশি নাগরিকের। পট পরিবর্তনের পর পতিত সরকারের করা অসম চুক্তি ঘিরে বিএসএফের তৎপরতায় আতঙ্ক সীমান্তবর্তী গ্রামগুলোতে। ওইদিক দিয়ে যাতায়াত গরু বাছুর নিয়ে যাইতো, এখন আর ওসব গরু বাছুরও নিয়ে যায় না, মাছ দুনু শহর ওইদিকে যায় না, খড়ি কুটা কোনো যায় না। আমার সাথে অত্যাচার করেন, গরু বাছুর আমার ঘাস খোয়াই, আমার তো আর কোনো বেলাক টালাক করি না। গাঞ্জা দেয়, ফেন্সিটেল, মদ, ট্যাবলেট, এই বাংলাদেশ নষ্ট করছে, ভারত নিজে বিএসসি মাল দিয়েছে। কত ওই বন্দুক দেখাছে, গুলি ওঠা আছে, ওরা ওই 3 ঘন্টা বেড়া দিল শুক্রবারে। গেল কয়েক বছরের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় ভারতের সঙ্গে রংপুর বিভাগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 2024 সালে কেবল এ জেলা থেকেই বিএসএফের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 5 জন বাংলাদেশি। এছাড়া পঞ্চগড়ে 3 জন ও ঠাকুরগাঁওয়ে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে। 1 বছরে কেবল রংপুর বিভাগের 3 জেলাতেই প্রাণ গেছে 10 জনের। এছাড়া শেখ হাসিনার পতন ও পলায়নের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আওয়ামী লীগের বিগত 3 দফার শাসনামলে 1.5 দশকে 6 শতাধিক বাংলাদেশি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সব মৃত্যুর কারণ জানতে চাওয়া তো দূরের কথা, আন্তর্জাতিক কোনো ফোরামেও এসব নিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করেনি। স্থানীয়রা বলছেন যে চোরাকারবারি যদি সত্যি হয়, তাহলে এটি কেবল একটি দেশের নাগরিকের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। তাহলে কেবল বাংলাদেশ সীমান্তেই কেন মানুষ মরছে? একই সঙ্গে তারা এ প্রশ্ন করছেন যে চুরির শাস্তি কি শুধুই মৃত্যু? যদি সীমান্তে কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয়, তাকে বড়জোর গ্রেফতার করা যেতে পারে, কিন্তু সে মানুষটাকে
ঠান্ডা মাথায় গুলি করা, এই কাজটা যে করে ভারত, এটা বেসিক্যালি বাংলাদেশের প্রতি তাদের যে নেতিবাচক মনস্তত্ব, তার থেকেই তারা এটা করে থাকে। রংপুর বিভাগের সঙ্গে উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্ত 278 কিলোমিটার দীর্ঘ। এদিকে 156 কিলোমিটার সীমান্ত এলাকার জেলা ঠাকুরগাঁওয়ে গেল বছর নিহত হয়েছেন 2 জন বাংলাদেশি। 3 জন নিহতের ঘটনা আছে পঞ্চগড়ে। সেখানে 2024-এর মে মাসেই হত্যা করা হয়েছে 2 জন বাংলাদেশি নাগরিককে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, বিএসএফের হাতে আওয়ামী লীগের প্রথম দফার শাসন আমলে 270, পরের দফা 146, আর সবশেষ আমলে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা 162 জন। একই সংস্থার আরেক হিসেবে উঠে আসে 2011 থেকে 9 বছরে নিহত আহত সহ ভারতীয় সীমান্তে নিপীড়িত এদেশের নাগরিকের সংখ্যা 1486 জন, যার বেশিরভাগ ঘটনাই সংঘটিত হয়েছে দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী এলাকাগুলোয়। ভারত বিরোধী যে প্রচারণা বাংলাদেশে চলছে বা ক্যাম্পেইনগুলো চলছে, যেটা ইন্ডিয়াও অনেকবার কমপ্লেইন করছে, তো এইটার পেছনে আমার মনে হয় তাদের যে অগ্রাসী মনোভাব, সীমান্তে হত্যা, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করতে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত লাইনের 150 গজের মধ্যে কোনো অবকাঠামো বা কর্মকাণ্ড করতে হলে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে একক সিদ্ধান্তে কাঁটাতারের বেড়া ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে পাহারা চৌকি বসিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে বিএসএফ। সচেতন মহলের ভাষ্য, সম্প্রীত সৌহার্দ্যের প্রতিবেশী সুলভ সম্পর্ক টেকসই করতে একদিকে যেমন দরকার পারস্পরিক সমতায়নের ভারসাম্যপূর্ণ স্বার্থ, তেমনি প্রয়োজন এসব হত্যাকাণ্ডের যথাযথ জবাবদিহিতা। তবে সে পথ কতটা সুগম হয় তা জানতে অপেক্ষা 2 দেশের সীমান্ত সম্মেলনের সিদ্ধান্ত পর্যন্ত। মোকাররম হোসাইন, এখন রংপুর। ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে এই বৈঠক হওয়ার কথা। ইন্ডিয়া ফাউন্ডেশন ও ওমানের পররাষ্ট্র দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আঞ্চলিক কনফারেন্সের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তীতে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ সহ 27 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সে সময় সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করার কথা জয়শঙ্করের। সাতপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার সব আয়োজন। এ সময় বাংলাদেশ সহ সমগ্র মানবকুলের শান্তি, সমৃদ্ধি, আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক-তীর। জাবেদ আবদুল্লাহ জানাচ্ছেন বাকিটা। এই বিশাল জমায়েত ফজিলত ও রহমতে ঢাকা। মুসল্লিদের পথের এ গন্তব্য অভিন্ন। রবের দয়া অনুগ্রহ লাভে সকাল থেকে বিশ্বের অন্যতম ধর্মীয় এ জমায়েত আমলের আল্লাহর কাছে আত্মসমর্পণের কাফেলা হয়ে ওঠে। দ্বিতীয় পর্বেও রোজা কালেমার আমলে 58তম বিশ্ব ইজতেমার ময়দানে দিনের প্রথম ভাগের তালিম শুরু হয়। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ীদের সাথে অংশ নেন তাবলিগ জামায়াতের মুরব্বী সাদ কান্দলবির অনুসারীরা। শেষ দিনে ফজরের নামাজের পরেই বয়ান শুরু করেন মাওলানা মোরসালিন মুনির বিন ইউসুফ। বয়ান থেকে আল কোরআনের সুমহান বাণী, আকিদা, ফরজ ইবাদতের গুরুত্ব প্রচার করা হয়। মুসলিমরা জানান, তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায়। একই সঙ্গে ক্ষমার ফয়সালা জারি থাকে কিয়ামত পর্যন্ত। সমস্ত মুসলমানকে নামাজি হয়, দিনদার হয়, আল্লাহকে বই করে, আল্লাহকে ডরায়। এই দোয়া আল্লাহ থেকে ফানা চাইতেছি আমরা। দেশের প্রত্যেকটা মানুষের নিরাপদ থাকতে হবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। মানুষের মধ্যে দিনদারি আসে, মানুষ যেন দিনের উঠতে পারে, আমরা যেন সবাই ভাই ভাই হয়ে চলতে পারি। রোববার 12:30টার পর নিজামুদ্দিন অনুসারীর দিল্লির মুরব্বী মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন। আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় তুরাক-তীর। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বানাইছেন শুধু ইবাদতের জন্য। মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, এইটি আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য।
এখান থেকে 1 ও 3 চিল্লার সাথীরা ছোট ছোট জামাত নিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে যাবেন। এবারই প্রথম শবে বরাতের পূর্ণময় রজনীর মধ্যে ইজতেমা অনুষ্ঠিত হলো। ময়দানে এখন পর্যন্ত 3 জন মুসল্লি ইন্তেকাল করেছেন। দেশের 64 জেলা থেকে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীরা অংশ নিয়েছিল। এসেছেন 49টি দেশের 3000-এরও বেশি বিদেশি মেহমান। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলবির বড় সন্তান মাওলানা ইউসুফ বিন সাদ। দীর্ঘ মোনাজাতে মুসলিম উম্মার জন্য রবের দরবারে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। বলা হয়েছে কালেমার উপর স্থির হতে পারলে ইহকাল ও পরকালে মানবকুলের পথ সহজ হয়ে যাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে হত্যার ঘটনায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামে জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফজলে করিমের তদন্ত প্রতিবেদন 8 এপ্রিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানো হয় তাকে। গেল 12 সেপ্টেম্বর সকালে আখাউড়া সীমান্ত থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এদিকে প্রসিকিউটর জানিয়েছেন মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচারই প্রাধান্য পাবে। এখানে সময় এবং অন্য কোনো বিষয় বিবেচ্য নয়। এবিএম ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। তারই ভিত্তিতে তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুরের ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায় গেল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেপ্তার করা হয়। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। এদিকে 31 দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইলে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার উদ্যোগ নিয়েছি, একইভাবে আসুন দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ ও বিক্ষোভের মুখে জরিমানা ও মামলার বিধান সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। জনভোগান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। সড়কে দেখা দেয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। এরপর জনভোগান্তি এড়াতে 4 স্ট্রোক 3 হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যু করা নির্দেশনা বাতিল করা হয়। ডিএমপির পক্ষ থেকেও যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানানো হয়। এটা বহির্বিশ্বে কোথাও এরকমের নিয়ম নাই আমার জানা মতে, যে 50,000 টাকা জরিমানা 6 মাসের জেল। এই দাবিটা যেন
না থাকে বা যেন গাড়ির যেন মিটার যেন না থাকে, এই দাবিতে আমরা আমাদের আজকের এই আন্দোলন। আমাদের পক্ষে তো 6 মাসের জেল খাটাও সম্ভব না, 50,000 টাকা জরিমানাও দেওয়া সম্ভব না। তো ভাই আমাদের মিটারটা ভাই বাতিল করা হোক, এটাই আমরা চাই ভাই। এখন দুপুরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, যেখানে চীনের আধিপত্য কম নয়। তবে সম্প্রতি চীনের পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদন। কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, উপরে শুধু চীন। তবে বিশ্ববাজারে চীন ও বাংলাদেশের রপ্তানি পরিসংখ্যান যোজন যোজন ফারাক, যেখানে চীনের হিস্সা প্রায় 32%, বাংলাদেশের মাত্র 7%। শুধু কি তাই? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখানেও এগিয়ে চীন। যুক্তরাষ্ট্রে বছরে $40 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে চীন। বাংলাদেশ সেখানে রপ্তানি করে মাত্র 8 থেকে $8.5 বিলিয়ন পণ্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে চীনের সে আধিপত্যে ভাটা পড়তে শুরু করেছে। দেশটি থেকে পণ্য আমদানিতে 25% হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর পাল্টে যায় হিসাব নিকাশ। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের কী লাভ? এমন প্রশ্ন যখন ব্যবসায়ী মহলে ঘুরপাক খাচ্ছে, তখন জিএসপি না পাওয়া দেশটিতে তৈরি পোশাক রপ্তানি গেল সেপ্টেম্বর থেকে বাড়ছে। অন্যদিকে চীনে কমতে শুরু করেছে বৈদেশিক বিনিয়োগ। তৈরি পোশাক উৎপাদনে তাই ভিয়েতনামের চেয়েও এখন ক্রেতাদের কাছে আকর্ষণীয় বাংলাদেশ। যদিও যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান তলানিতে। আমরা যদি এটা ইমিডিয়েটলি পেতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি আছে এটা আনইউটিলাইজ আছে, সেই ক্যাপাসিটিটা আমরা ইমিডিয়েটলি ইউজ করতে পারি। সো এইটা তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমরা ইমিডিয়েটলি এই সুযোগটা নিতে পারবো। এই সুযোগটা আমরা কতখানি কাজে লাগাতে পারবো সেটা ডিপেন্ড করবে আমরা কতখানি আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি ব্যবহার করতে পারবো। এটা যে শুধুমাত্র তৈরি পোশাকের ক্ষেত্রে হবে তা না, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও হবে। সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যে অন্যান্য যে পণ্যগুলো যেগুলো আছে, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স কিংবা এই ধরনের এই চেনে যা যা আছে, সেখানে আসলে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুবই কম। বাংলাদেশ বরাবরই ক্রেতাদের কাছে গুরুত্ব পায় পোশাকের কম দাম আর কম উৎপাদন খরচ বিবেচনায়, যেখানে তৈরি পোশাক ব্যতীত অন্য পণ্যের রপ্তানি একেবারেই নগণ্য। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের এ সুযোগে সে সমস্যার কি সমাধান মিলবে? তাই বাড়তি সুবিধা দিয়ে বাংলাদেশের চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান ব্যবসায়ীদের। তাদেরকে ইনভাইট করা যে আমাদের দেশে আসেন, আপনি ফ্যাক্টরি রিলোকেট করেন, আমরা জয়েন্টলি এটা করি। এতে করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। কিন্তু তার সবার আগে তারা জানতে চাবে ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইলেকট্রিসিটি কস্ট, গ্যাসের অ্যাভেলেবিলিটি আছে কিনা। কারণ মূলত রিলোকেট হবে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আমরা তো এখনও বেসিকের মধ্যে আছি, দ্য ভ্যালু এডেড যে প্রোডাক্টগুলো করে সেগুলো আমরা করতে পারবো, কারণ ওদের যে টেকনিক্যাল নো হাউ আছে সেটা আমরা পেতে পারি। কিন্তু সেটা করতে গেলে আমাদের আসলে বেশ কিছু নিজস্ব ঘর গোছানোর ব্যাপার আছে, আমাদের স্টেবিলিটির ব্যাপার আছে, আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির ব্যাপার আছে, লেবার মার্কেটের ফ্লেক্সিবিলিটির ব্যাপারগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আপনার এই মুহূর্তে আমাদের এই জন্য সুযোগটা তৈরি হলো। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে আমরা আগামী 6 মাস 1 বছরে কি করছি। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা না থাকা বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, তুলা আমদানির অফার দিয়ে পোশাকে শুল্কমুক্ত সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা তাদের। ট্রাম্পের যে ট্রেড পলিসি, এটা কিন্তু বিশ্ব বাজারে বড় রকমের অনিশ্চয়তা কিন্তু তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও যদি রপ্তানি বাড়াতে চাই, আমাদের কিন্তু আমাদের যে তৈরি পোশাক খাতেও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এরকম একটা অফার দিতে পারি যে আমরা তাদের থেকে অতিরিক্ত তুলা আমদানি করব, সেই তুলা দিয়ে যদি কোনো পণ্য তৈরি করে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করতে চাই, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক মওকুফ করবে কিনা। এটা কিন্তু আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছুই করছেন যেগুলো আসলে WTOর সঙ্গে কম্প্যাটিবল না। কোন পরিবেশের মাধ্যমে আমরা রপ্তানি করছি, সেই জায়গাগুলোতে বাংলাদেশে কিন্তু বড় মাত্রার মান উন্নয়ন করতে হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন ওটেক্সার সর্বশেষ তথ্য বলছে, 2024 সালে জানুয়ারি থেকে নভেম্বর সময়ে চীন যুক্তরাষ্ট্রে $1,522 কোটি পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশের পরিমাণ ছিল $676 কোটি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ভারতের নয়াদিল্লির রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে এখনও পর্যন্ত
18 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 11 জন নারী ও 4 শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে প্ল্যাটফর্ম নম্বর 14 ও 15-তে ধাক্কাধাক্কির সূত্রপাত। বিশেষ দুটি ট্রেন আসার কথা থাকায় প্ল্যাটফর্মে কুম্ভ মেলার পূর্ণার্থীদের ভিড় ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় ভিড়ের মধ্যে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ কোনো যাত্রীর। নয়াদিল্লির এলএনজিপি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, 3 শিশু ও 10 নারী সহ মোট 15 জন ঘটনাস্থলে মারা গেছেন। লেডি হার্ডিং হাসপাতাল বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঘটনায় গভীর শোক জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। গ্রুপ পর্বের 3টি ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনালের টিকিট কিনতে পারবেন দর্শকরা। রোববার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ ছাড়াও খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। 3টি ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে প্রথম সেমিফাইনাল। 4 ম্যাচের খেলা দেখতে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে ভক্তদের জন্য। 20 ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সংযুক্ত আরব আমিরাত পর্ব। সীমারেখা টানা নেই, তবুও মাঠেই যেন শেষ ক্রীড়ার উন্মাদনা। ক্রীড়াঙ্গনের নানাবিধ গল্প, অথচ বইমেলায় ক্রীড়া সংশ্লিষ্ট বই খুঁজতে চালাতে হয় চিরুনি তল্লাশি। লেখক, ক্রেতা আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রীড়াঙ্গনে সম্পর্কিত এবং ক্রীড়ার যেই বইগুলো সেগুলো বিক্রির বেহাল দশা। বইমেলা ঘুরে আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে বিস্তারিত। স্পোর্টস তো হচ্ছে আমাদের খেলার বিষয়, এটা হচ্ছে মাঠের বিষয়, এটা তো পড়ার কোনো বিষয় না। এই কারণে ওই বই কেনার কোনো চিন্তা নাই আর কি। 21শে গ্রন্থমেলায় হাজারো বইয়ের ভিড়ে খেলাধুলা সংশ্লিষ্ট বই হাতে গোনা। এবারের মেলায় স্টলের সংখ্যা 1084টি, অথচ ক্রীড়াঙ্গনের বই পাওয়া যায় মাত্র 6 থেকে 7টি স্টলে। 15 তারিখ পর্যন্ত নতুন বই এসেছে 1487টি, কিন্তু খেলাধুলা নিয়ে নতুন বইয়ের চিত্রটা একেবারেই বিপরীত। বইমেলার তথ্যকেন্দ্র আর স্টল ঘুরে নতুন বইয়ের দেখা মিলল মাত্র 2-3টি, আর পুরনো নতুন মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যাটা সর্বসাকুল্যে ডজন খানেকের বেশি হবে না। মাশরাফি সাকিবদের বীরত্ব গাথা নিয়ে লেখা বইয়ের পাশেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের ইতিহাস, কিন্তু ক্রেতাদের ভ্রুক্ষেপ নেই সেদিকে। কেন এই অনীহা? প্রকাশকরাই বা কেন আগ্রহ দেখান না, তার কারণ জানতে চাই প্রকাশকদের কাছেই। খেলার বই বা স্পোর্টসের বই কম বাজারে, এই কারণে পাঠকে সে ভ্যারাইটি পাচ্ছে না যে সে দেখে শুনে বই নিবে। তো ম্যাক্সিমাম লেখক বলবো যে স্পোর্টসের থেকে দূরে। আগ্রহর কম একটা কারণ তো আছে যে বইয়ে ক্রিকেট ওটা দেখতেই হয়তো বেশি পছন্দ করে। আরেকটা বলবো বইও কম, যে আপনি খুব বেশি বই পাবেন না, যে ক্রেতারা ওখান থেকে বেছে বই নিবে। স্পোর্টস নিয়ে আরও অনেক বই করতে হবে, অনেক ধরনের বই আসতে হবে, তাহলেই দর্শক অনেক বইয়ের মাঝের থেকে তার পছন্দের বইটা নিতে পারবে। অবশ্য গল্পভেদে কখনো কখনো দৃশ্যটা ভিন্ন, যার প্রমাণ কিংবদন্তি গোলকিপার আমিনুল হকের বায়োগ্রাফি আর নিউরাল জার্নি অব ক্রিকেট। খুব ভালো সাড়া পাচ্ছে, অনেক অন্যান্য বইয়ের তুলনায় দ্য নিউরাল জার্নি অব ক্রিকেটার আমি আমার পাবলিকেশন থেকে বেশ সাড়া পাচ্ছি। এই বইটি আসলে একজন ক্রিকেটারের যে নিউরাল যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো এই বইটির মধ্যে দেওয়া আছে। ভালো সাড়া পাচ্ছি, যদিও বইটা গতকালকে আসছে। এই যাবৎ প্রায় 1500 কপির মতো আমার সোল্ড আউট হয়ে গেছে। আমিনুল হকের জনপ্রিয়তার কারণে। এটার সবচেয়ে বড় সমস্যাটা আমাদের হলো কি, আমাদের এই প্রজন্ম এখন তেমন একটা বই পড়ে না। খেলা দেখতে পছন্দ করে, ক্রিকেট ফুটবল খেলা দেখতে পছন্দ করে, কিন্তু বই পড়তে পছন্দ করে না। খেলাধুলার বইয়ের কাটতি নিয়ে সাফল্যের গল্প মেলে কালেভদ্রে। 2-1টি ব্যতিক্রম আগামীতে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে প্রকাশনা জগৎকে সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। স্পোর্টস দেখার বিষয়, পড়ার বিষয় নয়। সোশ্যাল মিডিয়াতেই ক্রীড়ার পাঠ শেষ, বইয়ের পাতায় ওঠার মতো গভীরতা নেই। আসলেই কি তাই?
বইমেলায় অনেকটা অবহেলাতেই পড়ে আছে স্পোর্টস বিষয়ক বইগুলো, যার অন্যতম কারণ ক্রেতাদের আগ্রহের কমতি। অথচ খেলার মাঠেও মাঠের বাইরে এমন কিছু গল্প আছে যা দিয়ে জগৎখ্যাত ফিকশন, নন ফিকশন লেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করা যায়। আর এই দায়িত্বটা স্পোর্টস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করবো এখন দুপুর, তার আগে শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ, পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন, জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা। শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। হঠাৎ শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে উজানের ঢল, 115 কিলোমিটার চরে ডাকা 48 ঘন্টার অবস্থান কর্মসূচি ব্যাহতের শঙ্কা। হঠাৎ করে কালকে মানে পানি, এর আগে কোনো পানি ছিল না। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। সিএনজি চালকদের বিক্ষোভের মুখে মিটারে না গেলে জরিমানা মামলার বিধান বাতিল, যানবাহনে বাধা না দেওয়ার আহ্বান ডিএমপির। এবং সাতপন্থীদের আখিরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.ekhon, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/ekhon tv।